অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে একটা দেশকে কিভাবে আরও ধনী করা যায় এই প্রশ্নটা কিন্তু অর্থনীতিবিদদের বহু বছর ধরে ভাবিয়েছে। সবাই খুঁজছিলেন এমন একটা ফর্মুলা, একটা সহজ রেসিপি যেটা দিয়ে চট করে উন্নতি করা যাবে। আর এই খোঁজেরই একটা খুব ইন্টারেস্টিং অধ্যায় হলো হ্যারড ডোমার মডেল। প্রশ্নটা শুনতে একদম সহজ, তাই না? একটা দেশকে ধনী বানানোর কি কোনো সহজ ফর্মুলা আছে? কিন্তু এই সহজ প্রশ্নের উত্তর খোঁজাটাই ছিল ২০ শতকের অর্থনীতিবিদদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আর হ্যারড ডমার মডেল ছিল এদিকেই প্রথম দিকের একটা খুব প্রভাবশালী চেষ্টা। তো চলুন এই মডেলটার ভেতরে একটু ঢুমারা যাক। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতির গোড়ায় কিন্তু একটাই সাধারণ সিদ্ধান্ত থাকে, আমরা যা আয় করছি তা কি এখনই খরচ করে ফেলব নাকি ভবিষ্যতের জন্য কিছুটা জমাবো। এই যে জমানো বা সঞ্চয়, এটাই পরে বিনিয়োগের সুযোগ তৈরি করে, আর সেই বিনিয়োগ থেকেই তো আসে আসল প্রবৃদ্ধি। একটা অর্থনীতিতে দেখুন, মোটা দাগে দুই ধরনের জিনিস তৈরি হয়। একদিকে আছে ভোগ্যপণ্য, যেমন ধরুন আম, প্যান্ট বা কলম, যা আমরা সরাসরি ব্যবহার করি। আর অন্যদিকে আছে মূলধনী পণ্য, যেমন ফ্যাক্টরির বিশাল ফার্নেস বা স্ক্রুড্রাইভারের মতো যন্ত্রপাতি, যেগুলো অন্য জিনিস বানাতে কাজে লাগে। অর্থনৈতিক উন্নতির পুরো খেলাটাই কিন্তু এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য তৈরি করার। এখানে একটা বেশ মজার প্রশ্ন চলে আসে। ভাবুন তো, মানুষের সব আয় যদি তাদের নিজেদের ব্যবহারের জিনিসপত্র কিনতেই চলে যায়, তাহলে ফ্যাক্টরি বা যন্ত্রপাতির মতো এই যে মূলধনী পণ্যগুলো, এগুলো কিনবে কে? এগুলোর জন্য টাকাটা আসবে কোথা থেকে? এর উত্তরটা বেশ সহজ, যদিও কিছুটা গোলমেলে লাগতে পারে। উত্তরটা হলো পরিবারগুলো সঞ্চয় করে। মানে তারা তাদের আয়ের সবটা খরচ না করে একটা অংশ সরিয়ে রাখে। আর এই জমানো টাকাটাই পরে মূলধনী পণ্য কেনার জন্য বিনিয়োগ হিসেবে কাজে লাগে। সহজ কথায় বলতে গেলে আজকের সঞ্চয় কিন্তু আগামীকালের বিনিয়োগের আসল ভিত্তি। ব্যাপারটাকে একটা চক্রের মতো ভাবতে পারেন। যখন পরিবারগুলো টাকা জমায়, তখন সেই টাকাটা খরচের চক্র থেকে যেন সাময়িকভাবে বেরিয়ে যায়। অর্থনীতিবিদরা এটাকে বলেন লিকেজ। কিন্তু পরে যখন কোম্পানিগুলো সেই জমানো টাকাটাই ধার করে নতুন ফ্যাক্টরি বা যন্ত্রপাতি বানানোর জন্য বিনিয়োগ করে, তখন টাকাটা আবার চক্রে ফিরে আসে, ঠিক যেন একটা ইনজেকশনের মতো। আর একটা সুস্থ অর্থনীতিতে এই বেরিয়ে যাওয়া আর ফিরে আসা টাকার পরিমাণটা সমান হওয়া জরুরি, তবেই তো ভারসাম্য বজায় থাকে। আচ্ছা, এবার তাহলে আসল কথায় আসা যাক। এই যে সঞ্চয় আর বিনিয়োগের সম্পর্ক, এটাকে রয় হ্যারড আর এভিসি ডমার একটা গাণিতিক ফর্মুলায় বেঁধে ফেলেছিলেন, আর এটাই হয়ে ওঠে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা বিখ্যাত রেসিপি। এই রেসিপির প্রথম উপাদানটা হল সঞ্চয়ের হার, যাকে আমরা এস দিয়ে বোঝাই। এটা আর কিছুই না, দেশের মোট আয়ের কত ভাগ মানুষ খরচ না করে জমাচ্ছে সেটারই একটা হিসাব। আর রেসিপির দ্বিতীয় উপাদান হল মূলধন উৎপাদন অনুপাত বা থিটা। এর মানে হল ১ টাকার জিনিস বানাতে ঠিক কত টাকার যন্ত্রপাতি বা মূলধন দরকার হয়। এটা আসলে দেশের প্রযুক্তিগত দক্ষতার একটা মাপকাঠি। থিটা যত কম হবে, বুঝতে হবে অর্থনীতি তত বেশি দক্ষ। আর এই হল সেই বিখ্যাত হ্যারড ডোমার সমীকরণ। এটা দেখায় যে কিভাবে একটা দেশের সঞ্চয়ের হার আর মূলধন উৎপাদন অনুপাত তার অর্থনৈতিক প্রবৃত্তিকে সরাসরি প্রভাবিত করে। এই সমীকরণটা তখনকার পরিকল্পনাবিদদের হাতে যেন একটা জাদুর কাঠি তুলে দিয়েছিল। তাদের মনে হয়েছিল, বাহ, তাহলে তো শুধু সঞ্চয়ের হারটা বাড়িয়ে দিলেই দেশের তরতর করে উন্নতি নিশ্চিত করা যাবে। মজার ব্যাপার হলো, এই ধারণাগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে ছিল না। সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই মডেলটাকে বাস্তবে প্রয়োগ করার এক বিশাল, বলা যায় যুগান্তকারী এক উদ্যোগ নেয়। সোভিয়েত পরিকল্পনাবিদদের লক্ষ্য ছিল আকাশছোঁয়া। তাদের প্রধান উদ্দেশ্য যে করেই হোক দ্রুত শিল্পায়ন করতে হবে। আর তাই তারা ঠিক করলেন হ্যারড ডোমার মডেলের কথা মতোই দেশের বিনিয়োগের হারকে নাটকীয়ভাবে বাড়াতে হবে। মাত্র ৫ বছরে জাতীয় আয়ের প্রায় ২০% থেকে বাড়িয়ে প্রায় ৩৪% নিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করা হলো। তো কি হয়েছিল সেই পরিকল্পনার? আসুন ফলাফলটা একটু দেখি। এই সারণীটা খেয়াল করুন। জাতীয় আয়ের লক্ষ্য ছিল প্রায় ৫০ বিলিয়ন রুবল, আর অর্জিত হয়েছিল ৪৫.৫ বিলিয়ন, মানে লক্ষ্যের বেশ কাছাকাছি। কিন্তু আসল চমকটা ছিল শিল্প উৎপাদনে। দেখুন, উৎপাদকের পণ্য বা প্রডিউসার্স গুডসের লক্ষ্য ছিল ১৮.১ বিলিয়ন, কিন্তু বাস্তবে উৎপাদন হয়েছিল
23.1 বিলিয়ন রুবেলের, মানে লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গিয়েছিল। এর মানে হলো ভারী শিল্পের ওপর জোর দেওয়ার নীতিটা দারুণভাবে কাজ করেছিল। এই চার্টটা দেখলেই পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। বাঁ দিকের ওই বিশাল বারটা দেখুন। ভারী শিল্পের বৃদ্ধি ছিল অবিশ্বাস্য, প্রায় 285%। কিন্তু এর মূল্যটা কী ছিল? পাশের বারগুলো দেখুন। সাধারণ মানুষের ব্যবহার্য পণ্যের উৎপাদন বেড়েছে মাত্র 64%, আর কৃষির অবস্থা তো আরও খারাপ, বেড়েছে মাত্র 27%। এর মানেটা হলো এই বিশাল শিল্পায়নের জন্য সাধারণ মানুষের দৈনন্দিন ভোগ আর খাদ্য নিরাপত্তাকে মারাত্মকভাবে বিসর্জন দিতে হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের এই অভিজ্ঞতার একটা খুব জরুরি প্রশ্ন সামনে নিয়ে আসে। এই যে সহজ রেসিপিটা আমরা দেখলাম, এর উপাদানগুলো মানে সঞ্চয়ের হার বা মূলধন উৎপাদন অনুপাত, এগুলো কি আসলেই ধ্রুবক, নাকি এগুলো সময়ের সাথে সাথে বদলে যায়? এখানেই মডেলটার একটা বড় দুর্বলতা বেরিয়ে আসে। আসল মোচড়টা এখানেই। সঞ্চয়ের হারের মতো এই যে মূল চলকগুলো, এগুলো আসলে স্থির নয়। অর্থনীতিবিদদের ভাষায় এগুলো এন্ডোজিনাস, মানে এগুলো যে প্রবৃদ্ধি তৈরি করছে সেই প্রবৃদ্ধির ফলেই আবার এগুলো নিজেরাই বদলে যায়। অর্থাৎ কারণ আর ফলাফল এখানে একে অপরের সাথে জড়িয়ে আছে। একটা উদাহরণ দিই। ধরুন সঞ্চয়ের হার। একটা খুব গরিব দেশের মানুষের পক্ষে সঞ্চয় করা প্রায় অসম্ভব, কারণ তাদের সব আয়ই জীবনধারণে চলে যায়। কিন্তু যখন আয় বাড়তে শুরু করে, তখন সঞ্চয়ের সুযোগ বাড়ে, হারটাও বাড়ে। আবার খুব ধনী হয়ে গেলে হয়তো নতুন করে জমানোর আগ্রহ কমে যেতে পারে। তার মানে সঞ্চয়ের হারকে একটা সুইচ অন অফ করার মতো চাইলেই নিয়ন্ত্রণ করা যায় না। এটা দেশের সার্বিক আয়ের স্তরের উপর নির্ভরশীল। এই যে চলকগুলো স্থির নয়, বরং পরিবর্তনশীল, এর সবচেয়ে মারাত্মক পরিণতি হতে পারে দারিদ্র্যের ভাত। এর মানে হলো একটা দেশ শত চেষ্টা করেও একটা নির্দিষ্ট নিম্ন আয়ের স্তরেই আটকে থাকতে পারে, আর সেখান থেকে বেরোতে পারে না। সঞ্চয়ের হারের মতোই জনসংখ্যা বৃদ্ধির হারও কিন্তু আয়ের সাথে সাথে বদলায়। সাধারণত দেখা যায় একটা দেশ যখন উন্নতি করতে শুরু করে, তখন স্বাস্থ্যসেবা ভালো হওয়ায় মৃত্যুহার দ্রুত কমে যায়, কিন্তু জন্মহার কমতে সময় লাগে। ফলে মাঝখানের একটা পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার প্রথমে বাড়ে এবং দেশ আরও উন্নত হলে পরে গিয়ে আবার কমে আসে। এটাকেই বলে ডেমোগ্রাফিক ট্রানজিশন। এই দারিদ্র্যের ফাঁদের ধারণাটা একটা ডায়াগ্রাম দিয়ে খুব ভালোভাবে বোঝা যায়। ভাবুন, এই গ্রাফের নিচের অক্ষে আছে মাথাপিছু আয়, যা বাম থেকে ডানে বাড়ছে, আর ওপর নিচ অক্ষে দেখানো হচ্ছে প্রবৃদ্ধির হার। এখানে দুটো রেখা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো প্রায় সরল রেখার মতো, যেটা দেশের মোট আয় বৃদ্ধির হার দেখাচ্ছে, আর অন্যটা হলো একটা বাঁকা উল্টো ইউ আকৃতির রেখা, যেটা জনসংখ্যা বৃদ্ধির হার দেখাচ্ছে। এই ফাঁদটা কিভাবে কাজ করে চলুন ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। একদম বাম দিকে, মানে যখন দেশটা খুব গরিব, তখন আয় বৃদ্ধির হার সরল রেখা জনসংখ্যা বৃদ্ধির হারের বাঁকা রেখার চেয়ে বেশি। ফলে দেশটা একটু একটু করে এগোতে থাকে। কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় এসে জনসংখ্যা বৃদ্ধির হারটা আয় বৃদ্ধির হারকে ছাড়িয়ে যায়, আর তখনই বিপদ। মাথাপিছু আয় তখন আর বাড়ে না, বরং কমতে শুরু করে, আর দেশটা পেছনের দিকে, মানে সেই ফাঁদে গিয়ে আটকে যায়। এই ফাঁদ থেকে বেরোনোর একটাই রাস্তা, কোনোভাবে একটা বড় লাফ দিয়ে ডান দিকের প্রান্তিক সীমা বা থ্রেশহোল্ডটা পার করা। কারণ শুধু সেখানেই আয়ের বৃদ্ধি আবার জনসংখ্যা বৃদ্ধিকে টেকসইভাবে পেছনে ফেলতে পারে। এখান থেকে একটা দারুণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়। সেটা হলো নীতির কোনো অস্থায়ী পরিবর্তনও কিন্তু দীর্ঘমেয়াদে একটা স্থায়ী প্রভাব ফেলতে পারে। মানে কোনোভাবে যদি একটা দেশকে একটা অস্থায়ী বড় ধাক্কা বা বেগ পোষ দিয়ে ওই বিপজ্জনক থ্রেশহোল্ডটা পার করিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো দেশটা নিজে থেকেই টেকসই উন্নতির পথে চলতে শুরু করবে। হ্যারোড ডোমার মডেলের এই পুরো বিশ্লেষণটা শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা দেশকে দারিদ্র্যের মরণফাঁদ থেকে বের করে আনার জন্য প্রয়োজনীয় সেই বড় ধাক্কা বা বেগ পুশ দেওয়ার মতো নীতি, সাহস আর সম্পদ আসবে কোথা থেকে, আর কিভাবে তা বাস্তবে সফল করা সম্ভব? এই প্রশ্নটা আজও উন্নয়ন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে।